প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিওতে আমরা পারমাণবিক ব্যাসার্ধ এবং ইলেকট্রন আসক্তি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তার পরবর্তী কিছু গুরুত্বপূর্ণ পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে কথা বলবো। তো আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব। গ্যাসীয় বিচ্ছিন্ন কোনো পরমাণুর এক মোল উপাদান থেকে একটি করে মোট 1 মোল ইলেকট্রন অপসারণ করে গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মোল ক্যাটায়ন তৈরি করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে আয়নীকরণ বিভব বা শক্তি বলে। অর্থাৎ আয়নীকরণ বিভব বা শক্তি জিনিসটি ইলেকট্রন আসক্তির প্রায় বিপরীত। কীরকম? ইলেকট্রন আসক্তিতে আমরা কি কাজ করছিলাম, যে সর্বশেষ কক্ষপথে একটি করে নতুন ইলেকট্রন প্রবেশ করাচ্ছিলাম, সেক্ষেত্রে শক্তির যে পরিবর্তনটা হতো সেটা ছিল ইলেকট্রন আসক্তি। আর আয়নীকরণ বিভবের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, শেষ কক্ষপথ থেকে এবার আমি ইলেকট্রনকে বের করে নিয়ে যাব। এই বের করতে আমার যে শক্তিটুকু লাগবে সেটাই হচ্ছে আমার আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি। তাহলে আমরা আগের বারের মতন যেমন গত ভিডিওতে বলেছিলাম যে 1 মোল নিয়ে হিসাব করতে হয়, এখানেও তাই, যে তুমি 1 মোল কোনো একটা পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন বের করবা এবং একটা একটা করে বের করতে হবে, কিন্তু সবগুলো একসাথে না। তো একটি করে ইলেকট্রন বের করতে করতে 1 মোল ইলেকট্রন বের করে ফেললা, তাহলে 1 মোল পরমাণু থেকে কি সে 1 মোল ক্যাটায়নে পরিণত হয়ে যাবে। এই 1 মোল ক্যাটায়ন বানাতে যে শক্তিটুকু লাগছে তাকেই আমরা বলছি আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এম একটি পরমাণু, সেখান থেকে একটি ইলেকট্রন সরিয়ে একটি ক্যাটায়ন বানাচ্ছি। তাহলে আমরা একটি একটি করে বলবো হিসাবের সুবিধার্থে, 1 মোল করে বলাটা বারবার বিরক্তিকর লাগে বা শুনতে খারাপ শোনায়। তো তাহলে আমরা এম থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে একটি এম ক্যাটায়ন বানাচ্ছি। এখানে আমরা সবসময় মনে রাখবো, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, যে আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি জিনিসটা তাপহারী প্রক্রিয়া। অর্থাৎ তুমি যখন শেষ কক্ষপথ থেকে ইলেকট্রনকে টেনে বের করবে, তোমার তো শক্তি দিতে হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট শক্তির বিনিময়ে তুমি তাকে সরিয়ে ফেলতে পারবে, অর্থাৎ এখানে শক্তি শোষণ হচ্ছে, এজন্য এটি তাপহারী প্রক্রিয়া। এবার এইভাবে আমরা ইলেকট্রনটাকে সরাবো। তাহলে একটু দেখে নিই যে আমার আয়নীকরণ বিভব কিসের কিসের উপরে নির্ভরশীল। প্রথমত হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধের উপরে। পারমাণবিক ব্যাসার্ধের সাথে আয়নীকরণ বিভবের সম্পর্কটি হচ্ছে ব্যস্তানুপাতিক। দ্বিতীয়টি হচ্ছে মধ্যবর্তী স্তর সংখ্যা। মধ্যবর্তী স্তর সংখ্যার সাথেও ব্যস্তানুপাতিক সম্পর্ক, কারণ আমরা জানি যে মধ্যবর্তী স্তর সংখ্যা যত বাড়বে পারমাণবিক ব্যাসার্ধ ততই বাড়বে। আর তৃতীয় কারণটি হচ্ছে বা নির্ভরশীলতাটি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাসটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি, তার আগে আমরা 1 এবং 2 নম্বর আলোচনাটা দেখে নিই। পারমাণবিক ব্যাসার্ধ এর মৌলের ক্ষেত্রে বা এ পরমাণুটির ক্ষেত্রে আমরা ধরে নিই এখানে 3টি শক্তি স্তর রয়েছে, তার মানে তার পারমাণবিক ব্যাসার্ধটি বেশি। এরপরে আরেকটি রয়েছে বি, এক্ষেত্রে তার 2টি শক্তি স্তর এবং পারমাণবিক ব্যাসার্ধ কম। এবার তুমি এর কথা একটু চিন্তা করো, এর শেষ কক্ষপথের ইলেকট্রনকে আমি যখন বের করতে চাবো, আমার নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের ইলেকট্রনের দূরত্বটা কি মোটামুটি বেশি বি এর তুলনায়। তো তাহলে এর সাথে এতে আমরা নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা বেশি হওয়ার কারণে যেহেতু আকর্ষণটা কম হবে, কারণ দূরত্ব বেড়ে গেছে, অর্থাৎ নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনটা মোটামুটি দুর্বলভাবে আবদ্ধ আছে। এই ইলেকট্রনকে আমরা খুব দ্রুত সরাতে পারবো, খুব সহজেই সরাতে পারবো, অর্থাৎ আমার বেশি শক্তি লাগছে না। কিন্তু বি এর ক্ষেত্রে একটু চিন্তা করি আমরা, এখানে আমাদের মধ্যবর্তী শক্তিস্তর 2টো মাত্র, পারমাণবিক ব্যাসার্ধও কম। তো তাহলে কেন্দ্রীয় নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণটা বেশি তুলনামূলক এ এর তুলনায়। তো তাহলে বি থেকে ইলেকট্রনটা সরাতে আমার কি বেশি শক্তির প্রয়োজন? তো তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যত আমার পারমাণবিক ব্যাসার্ধ ছোট হলো তত কি আমার আয়নীকরণ শক্তি বা বিভবটা বেড়ে যাচ্ছে। ওই যে ইলেকট্রন বের করতে আমার যে শক্তিটা লাগছে সেটাই তো আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব। তাহলে আকার যত ছোট হলো এ থেকে বি, তত আমার কি আয়নীকরণ বিভবটা বেড়ে যাচ্ছে। তাহলে যত আমি উল্টা ঘটনাটা করব, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে যাব, তত আয়নীকরণ বিভবটা আবার কমে যাবে। কারণ কি, দূরত্বটা বেড়ে যায় কেন্দ্রীয় নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের ইলেকট্রন, এবং তাকে সহজেই বাইরে বের করে নেওয়া যায়। তাহলে আমরা সর্বশেষ সিদ্ধান্তে পৌঁছচ্ছি যে বাম থেকে ডানে যেহেতু পারমাণবিক ব্যাসার্ধটা হ্রাস পাচ্ছে, আয়নীকরণ বিভবটা বৃদ্ধি পাবে। আর উপর থেকে নিচে যেহেতু নতুন করে একটি করে শক্তি স্তর যুক্ত হয়, অর্থাৎ আমরা পর্যায়ে যত নিচে নামবো তত আমার আয়নীকরণ শক্তিটি হ্রাস পাবে, কারণ নতুন শক্তি স্তর অ্যাড হলে বা যুক্ত হলে আমাদের পারমাণবিক ব্যাসার্ধটি অনেক বেড়ে যায়। এটি হচ্ছে একদম সাধারণ একটি কনসেপ্ট। এবার আমরা দেখব যে সবসময় এই সাধারণ কনসেপ্টটা, অর্থাৎ বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়বে, উপর থেকে নিচে নামলে
কমবে, এটা কি সবসময় খাটছে কিনা। এবার এইটা সবসময় খাটছে কিনা তা দেখার জন্য আমরা ইলেকট্রন বিন্যাসের প্রভাবটা একটু দেখব। তো তার আগে আমরা একটু দেখে নিই যে কখন ইলেকট্রন বিন্যাসে কি কি ধরনের শক্তি বা স্থিতিশীলতায় পরিবর্তন আসে। আমরা এস এর ক্ষেত্রে জানি এসে যখন দুটি ইলেকট্রন থাকে তখন সেটি পূর্ণ, আর একটি থাকলে অর্ধপূর্ণ। অনুরূপভাবে পি অরবিটালে 6টি ইলেকট্রন থাকলে পূর্ণ, 3টি থাকলে অর্ধপূর্ণ, এর মাঝে যে কোনোটি থাকলে আংশিক পূর্ণ। ডি এর ক্ষেত্রে 10টি থাকলে পূর্ণ, 5টি থাকলে অর্ধপূর্ণ, আর এর মাঝামাঝি যে কোনো সংখ্যার ইলেকট্রন থাকলে সেটি আংশিক পূর্ণ। স্থিতিশীলতার ক্ষেত্রে কোনো অরবিটাল যখন ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে তার স্থিতিশীলতা সবচেয়ে বেশি হয়, অর্থাৎ সেটি ভাঙতে বা সেখান থেকে ইলেকট্রন সরাতে আমার বেশি শক্তি লাগবে। এরপরে আসে অর্ধপূর্ণ। অর্ধপূর্ণতে স্থিতিশীলতা পূর্ণের তুলনায় কম, আংশিক পূর্ণতে আরও কম। তো তাহলে আমার যে অরবিটাল ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ সেখানে যে পরিমাণ শক্তি লাগবে ইলেকট্রনকে সরাতে অর্ধপূর্ণে তার চেয়ে কম লাগবে, আংশিক পূর্ণতে আরও কম লাগবে। এবার একটি প্রশ্ন দেখে নেই, বেরিলিয়াম এবং বোরনের মধ্যে কোনটির আয়নীকরণ বিভব বেশি। তাহলে একটু আগের সাধারণ কনসেপ্টটা অনুযায়ী আমি যদি বাম থেকে ডানে যাই, বেরিলিয়ামের অবস্থান কোথায়? পারমাণবিক সংখ্যা 4, বোরনের 5। তার মানে বাম থেকে ডানে গেলে বেরিলিয়ামের আকার বড় এবং বোরনেরটা ছোট। তার মানে বোরনের আয়নীকরণ শক্তি বা বিভবটা বেশি হওয়ার কথা, বেরিলিয়ামের কম হওয়ার কথা। কিন্তু ইলেকট্রন বিন্যাস যখন আমি দেখতে পাচ্ছি, বেরিলিয়ামের ক্ষেত্রে রয়েছে 2s2, অর্থাৎ এস অরবিটাল দুটি ইলেকট্রন দ্বারা পূর্ণ, আর বোরনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 2s2 এর পরে 2p1ও আছে। পি এ যখন একটা ইলেকট্রন সেটি আংশিক পূর্ণ, তাহলে এখানে আংশিক পূর্ণ, এখানে পরিপূর্ণ। এখান থেকে 2s2 থেকে আমার দুইটা ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে, অর্থাৎ এখানে আয়নীকরণ বিভবটা আমার বেশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে বেরিলিয়ামের চেয়ে বোরনের আকার ছোট হলেও এখানে বোরনের আয়নীকরণ শক্তিটা বেশি না, বরং বেরিলিয়ামেরটা বেশি। কেন? তার ইলেকট্রন বিন্যাসের কারণে। তাহলে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসের দরুন সে এখানে বেশি আয়নীকরণ শক্তি প্রদর্শন করছে। এবার গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মধ্যে কোনটির আয়নীকরণ বিভব বেশি? এটির ব্যাখ্যাটি খুব সহজ। গ্রুপ 1 এর ক্ষেত্রে NS1, তার মানে অর্ধপূর্ণ অবস্থায় থাকবে, আর গ্রুপ 2 এর ক্ষেত্রে NS2, মানে পরিপূর্ণ অবস্থায় থাকবে। তাহলে পরিপূর্ণর ক্ষেত্রে স্থিতিশীলতা বেশি এবং আমার কি শেষ কক্ষপথের ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগছে, অর্থাৎ গ্রুপ 2 এর ক্ষেত্রে তাহলে আমার আয়নীকরণ বিভবটি এবার বেশি হবে। 3 নম্বর প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটি 1 নম্বরের মতনই কিছুটা। এখানে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কোনটির বেশি সেটি জানতে চাওয়া হয়েছে। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, অক্সিজেনের 8, অর্থাৎ বাম থেকে ডানে গেলে নাইট্রোজেনের আকার বড় পাবো আমি, অক্সিজেনেরটা একটু ছোট পাবো। তো এটাকেও আমরা সাধারণ কনসেপ্ট দিয়ে ব্যাখ্যা করতে পারি না। কেন পারি না? আমরা দুটোর ইলেকট্রন বিন্যাসের দিকে তাকালেই বুঝতে পারবো। নাইট্রোজেনের ক্ষেত্রে 2p3, যেটা হচ্ছে অর্ধপূর্ণ, আর অক্সিজেনের ক্ষেত্রে 2p4, যেটা হচ্ছে আংশিক পূর্ণ। অর্ধপূর্ণতে স্থিতিশীলতা বেশি হওয়ার কারণে এখানে আমরা দেখতে পাবো যে নাইট্রোজেনের থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগছে, অর্থাৎ এখানে অক্সিজেনের তুলনায় নাইট্রোজেনের আয়নীকরণ বিভব বা শক্তি বেশি। 4 নম্বর প্রশ্ন, এখানে সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে কোনটির আয়নীকরণ বিভব বেশি জানতে চাওয়া হয়েছে। এটাকে আমরা 2 নম্বর অর্থাৎ গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর উত্তরটা দিয়ে ব্যাখ্যা করতে পারি যে এখানে আমরা পর্যায় নিয়ে চিন্তা করছি। কীরকম পর্যায়? যে সোডিয়াম 3য় পর্যায়ে, পটাশিয়াম 4র্থ পর্যায়ে। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে নতুন একটি শক্তি স্তর যুক্ত হচ্ছে। নতুন শক্তি স্তর যুক্ত হলে সেখানে কি হবে? পারমাণবিক ব্যাসার্ধ অনেক বেড়ে যাবে, আর পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে গেলে আয়নীকরণ শক্তি কমে যায়, অর্থাৎ সহজে ইলেকট্রনকে বের করে নেওয়া যায়। এবার আমরা দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে আয়নীকরণ বিভব বা শক্তির একটু ক্রমবিন্যাস দেখব যে কিভাবে আসলে পরিবর্তনগুলো হচ্ছে। তাহলে আমরা এক্স অক্ষে পারমাণবিক সংখ্যা এবং ওয়াই অক্ষে আয়নীকরণ বিভব নিয়ে আলোচনা করছি। প্রথমেই চলে আসছে লিথিয়াম। লিথিয়ামের ক্ষেত্রে 2s1, তার মানে এস অরবিটাল একটি ইলেকট্রন দ্বারা পূর্ণ। এরপরেই আমরা পেয়ে যাচ্ছি বেরিলিয়ামকে। বেরিলিয়ামের ক্ষেত্রে আয়নীকরণ বিভবটি বেড়ে যাচ্ছে, তার কারণটা হচ্ছে এখানে 2s2 স্থিতিশীলতা বেশি, কারণ সেটি পরিপূর্ণ। এবার বেরিলিয়ামের সাথে বোরনের ক্ষেত্রে নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ আয়নীকরণ বিভবটি কমে যাচ্ছে। এর কারণটি কি? এর কারণটি হচ্ছে বেরিলিয়ামে 2s2 এবং বোরনে 2s2 এর পরে 2p1 আছে। তাহলে 2s2 বেশি স্থিতিশীল কারণ পরিপূর্ণ এটা, আর 2p1 কম স্থিতিশীল কারণ এটি আংশিক পূর্ণ। একটু আগে আমরা অনুধাবনের একটু প্রশ্ন দেখে এসেছিলাম যে আমার বেরিলিয়ামটা বেশি হয়, কারণটা হচ্ছে এটাই যে স্থিতিশীলতা 2s2 তে বেশি 2p1 এর চেয়ে।
কারণ এখানে দুটি ইলেকট্রন দ্বারা এস অরবিটাল পূর্ণ আর এখানে একটি ইলেকট্রন দ্বারা পি অরবিটাল আংশিক পূর্ণ। এর পরবর্তীতে যখন আমি বোরন থেকে কার্বনের দিকে আগাবো, কার্বনে দেখতে পাচ্ছি কি আবার আয়নীকরণ বিভব বেড়ে যাচ্ছে। এর কারণটি হচ্ছে আংশিক পূর্ণ থাকাকালীন অবস্থায় ইলেকট্রন সংখ্যা যত বাড়ে তত আবার স্থিতিশীলতাটা বেড়ে যায়। অর্থাৎ 2p1 যে পরিমাণ স্থিতিশীলতা 2p2 স্থিতিশীলতা আর একটু বাড়ে। তো তাহলে বেরিলিয়ামে ছিল বেশি, এরপর বোরনে এসে কমে গেল, কার্বনে এসে বেড়ে গেল এবং সেটা বেরিলিয়ামকেও ক্রস করে চলে গেছে। এই জন্য এই রেখা বরাবর তাকালে আমি দেখতে পাবো যে বেরিলিয়ামের চেয়ে কার্বনের পজিশনিংটা একটু উপরে, এটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে আমরা চলে আসছি নাইট্রোজেনে। নাইট্রোজেনে 2p3 স্থিতিশীলতা বাড়ছে অর্ধপূর্ণ হওয়ার কারণে, পি অরবিটাল আয়নীকরণ বিভবও বেড়ে যাচ্ছে। এরপরে আবার কমছে কেন? অক্সিজেনের ক্ষেত্রে 2p4 আর নাইট্রোজেন 2p3 ছিল। p3-তে স্থিতিশীলতা বেশি আর p4-এ আংশিক পূর্ণ হওয়ার কারণে স্থিতিশীলতা কম। এজন্য নাইট্রোজেন থেকে অক্সিজেনে আবার ধূপ করে নেমে যায়। এরপরে আসছে ফ্লোরিন। ফ্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে? অক্সিজেনে ছিল p4, ফ্লোরিনে p5, তার মানে আংশিক পূর্ণ অবস্থায় থাকাকালীন এখানে 4টা ইলেকট্রন, ওখানে 5টা। তো আংশিক পূর্ণতে যত আমার ইলেকট্রন সংখ্যা বাড়বে তত আবার স্থিতিশীলতাটা বাড়ে। তো সেক্ষেত্রে অক্সিজেন থেকে ফ্লোরিনেরটা আবার বেশি হয়ে যায় আয়নীকরণ বিভব। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে নিয়ন। নিয়নের ক্ষেত্রে 2p6 পরিপূর্ণ, তার মানে স্থিতিশীলতা সবচেয়ে বেশি, আয়নীকরণ শক্তিটাও হবে সবচেয়ে বেশি। তাহলে আমরা একটু প্যাটার্নটা লক্ষ্য করব কিভাবে পরিবর্তনটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। লিথিয়াম এরপরে বেরিলিয়ামে বাড়ছে, বোরনে কমছে, কার্বনে বেড়ে গেল, বেরিলিয়ামকেও ক্রস করে চলে যাবে। এরপরে নাইট্রোজেন, তারপরে নাইট্রোজেন থেকে অক্সিজেনে আবার কমে, এরপরে ফ্লোরিনে আবার বেড়ে যায়। এবং খেয়াল রাখবো ফ্লোরিন কিন্তু নাইট্রোজেনকেও ক্রস করে চলে যাবে। আবার ফ্লোরিন থেকে নিয়নে সবচেয়ে বেশি। তো একইভাবে আমাদের যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে যে তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে কিভাবে আমার পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ বিভবে পরিবর্তনটা আসে, সেটা গ্রাফ আকারে ব্যাখ্যা করো। তো তখন আমরা এই ব্যাখ্যাটি গ্রাফ আকারে প্রদর্শন করব এবং একই প্যাটার্নের গ্রাফ পাবো আমি। এটা একটু আমরা বাসায় খাতায় লিখে প্র্যাকটিস করব। এরপরে আয়নীকরণ বিভব বা শক্তি টপিকটি আমরা শেষ করলাম। পরবর্তী টপিকটি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা সংজ্ঞাটি একটু দেখে নিই। সমযোজী যৌগের অণুতে কোনো একটি পরমাণু দ্বারা অপর মৌলের সাথে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতাকেই আমরা তড়িৎ ঋণাত্মকতা বলছি। আমরা অনেকেই ইলেকট্রন আসক্তির সাথে তড়িৎ ঋণাত্মকতা টপিকটিকে গুলিয়ে ফেলি। দুটি কখনোই এক টপিক নয়। ইলেকট্রন আসক্তি কী ছিল? যে কোনো একটি পরমাণুতে আমি ইলেকট্রন বাইরে থেকে অ্যাড করছিলাম এবং অ্যাড করে ক্যাটায়ন বানাচ্ছিলাম, তখন যে শক্তিটা, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আর তড়িৎ ঋণাত্মকতা কি? যখন সমযোজী যৌগে দুটি মৌল পাশাপাশি ইলেকট্রন শেয়ার করবে, এবার ওই শেয়ারকৃত ইলেকট্রন দুইটা পরমাণুর মধ্যে কে বেশি টান দিবে নিজেদের দিকে, সেটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এটা একটু ভালোভাবে আমরা খেয়াল করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা বিশুদ্ধ সমযোজী যৌগ, সেটা হচ্ছে হাইড্রোজেন। পরবর্তীতে আমি অন্য আরেকটি যৌগ দেখাচ্ছি, সেটা এখানে এ আর বি দুটি মৌল রয়েছে আলাদা আলাদা। তো তাহলে হাইড্রোজেনের যে যৌগটি, এটা হচ্ছে 100% সমযোজী, অর্থাৎ বাম পাশের হাইড্রোজেনটা শেয়ারকৃত ইলেকট্রন যতটুকু টানবে নিজের দিকে, ডান পাশের হাইড্রোজেনটাও ঠিক ততটুকুই টানবে। আর পরেরটার ক্ষেত্রে আমি বলছি যে এ আর বি এরা দুজনে 100% সমযোজী নয়, কারণ দুজনে একই রকম নয়, এ আলাদা বি আলাদা। সেক্ষেত্রে এ এর থেকে বি শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে একটু বেশি টেনে নিচ্ছে, আমি ছবিতে দেখাচ্ছি সেটাই। তো তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে কখনো ইলেকট্রন বেশি টান দিয়ে দিচ্ছে নিজের দিকে কোনো মৌল বা কোনো পরমাণু, তখন তার ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতাটা বেশি থাকার কারণেই সে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে বেশি টানতে পারে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে তড়িৎ ঋণাত্মকতা যখন আমি দেখতে যাবো, তখন আমার কন্ডিশনটা হচ্ছে সবাইকে অধাতু হতে হবে এবং অধাতু মাত্রই আমরা সমযোজী বন্ধনটা পেয়ে থাকি। এবার দেখে নিই আমরা পর্যায় সারণীতে তাদের পরিবর্তনটা কিরকম। যত বাম থেকে ডানে যাচ্ছি, অর্থাৎ আমাদের পারমাণবিক ব্যাসার্ধটা হ্রাস পাচ্ছে, তত আমাদের তড়িৎ ঋণাত্মকতাটা বৃদ্ধি পাচ্ছে। কারণ ওই যে একই রকম কারণ, যে আকার যত ছোট হচ্ছে তত কি আমার এখানে নিউক্লিয়াস থেকে শেয়ারকৃত ইলেকট্রনের দূরত্বটা কমে যাচ্ছে। অর্থাৎ খুব কাছাকাছি দূরত্বে আমি টান দিলে সহজেই তাকে আটকে ফেলতে পারবো বা নিজের দিকে টেনে নিয়ে আসতে পারবো। আর একই গ্রুপে উপর থেকে নিচে কি হবে? হ্রাস পাবে। কারণ কি? কারণ পারমাণবিক ব্যাসার্ধটা বৃদ্ধি পাচ্ছে কেন্দ্রীয় নিউক্লিয়াস থেকে, ওই যে শেয়ারকৃত মানে শেষ স্তরের ইলেকট্রনের দূরত্বটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি কি আগের মতন একই পরিমাণ শক্তি দিয়ে টানলেও কি সহজে আসবে না। তাহলে আমরা তার সামারিটা একটু দেখে নিই।
যে একই পর্যায়ে বাম থেকে ডানে আমার তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে এবং উপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে। তাহলে এর সাথে আমাদের পারমাণবিক ব্যাসার্ধের সম্পর্কটা ব্যস্তানুপাতিক, এটাও আমরা পাশাপাশি মনে রাখবো। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে এই পারমাণবিক ব্যাসার্ধের সাথে আমরা ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ, বিভব, তড়িৎ ঋণাত্মকতা সবাইকেই কিন্তু রিলেট করতে পারি, একটা সম্পর্কে আবদ্ধ করতে পারি যে পারমাণবিক ব্যাসার্ধের সাথে এদের সবারই একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। এক্ষেত্রে আমার মনে রাখার ধরনটা অনেক সহজ হয়ে যায়, আমি খুব সহজেই মনে রাখতে পারছি। তাহলে আমরা কিছু মৌলের জন্য তাদের তড়িৎ ঋণাত্মকতার মানগুলো একটু দেখে ফেলি। হাইড্রোজেনের জন্য আমরা দেখতে পাচ্ছি 2.1, সালফার 2.5, কার্বন 2.4, অক্সিজেন 3.5, নাইট্রোজেন 3.0, ক্লোরিন 4, ক্লোরিন 2.8। এবার তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে আমি একটু ছবিগুলো দেখে নিই। এ বি দুটি পরমাণু মিলে যদি যৌগ গঠন করে সেক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা দুই ক্ষেত্রে যদি এ আর বি এর সমান হয় তাহলে শেয়ারটা সুষম শেয়ার হবে। যদি বি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকে সেক্ষেত্রে শেয়ারকৃত ইলেকট্রন সে নিজের দিকে বেশি টান দিয়ে নিয়ে যাবে। যদি আবার এ এর বেশি থাকে তড়িৎ ঋণাত্মকতা, শেয়ারকৃত ইলেকট্রন সে নিজের দিকে বেশি টান দিয়ে নিয়ে আসছে। আচ্ছা, এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফ্লোরিন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কেন? প্রথমে আমরা সংজ্ঞাটা দিয়ে দিব এখানে, এটা অনুধাবনের কোশ্চেন। দ্বিতীয় লাইনে আমরা লিখব যে তড়িৎ ঋণাত্মকতা পর্যায় সারণীতে বাম থেকে ডানে বাড়ে এবং উপর থেকে নিচে কমে। এবং সর্বশেষে ফ্লোরিন পর্যায় সারণীর সর্বডানে এবং সবার উপরে থাকায় তড়িৎ ঋণাত্মকতাটা সর্বাধিক হবে। অর্থাৎ সর্বডানে আমরা জানি বাম থেকে ডানে গেলে অনেক বৃদ্ধি পাবে তড়িৎ ঋণাত্মকতা, আবার উপর থেকে নিচে নামলে হ্রাস পাবে। তাহলে নিচ থেকে উপরে উঠলে কি বৃদ্ধি পাবে? আর ফ্লোরিনের পজিশনটা পর্যায় সারণীর এমন একটা জায়গায় যেটা কি সবচেয়ে ডানে এবং সবচেয়ে উপরে, এ কারণে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তো তাহলে আজকে আমরা শিখলাম আয়নীকরণ শক্তি বা বিভব এবং তার সাথে সাথে তড়িৎ ঋণাত্মকতা, এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়বৃত্তিক ধর্ম। এখান থেকে অনেক সৃজনশীলের প্রশ্ন হওয়া সম্ভব, সেটা অনুধাবন হতে পারে, প্রয়োগের হতে পারে। বিশেষ করে আমরা আয়নীকরণ শক্তিতে যে গ্রাফটা দেখলাম এই গ্রাফটা দিয়ে গ অথবা ঘতে প্রশ্ন আসতেই পারে। তাহলে আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।